আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে তোমাদের বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এদের মধ্যে বেশিরভাগই আমরা খালি চোখে দেখতে পাই না, তবে কিছু কিছু যেমন ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা যায়। তবে অধিকাংশ ছত্রাক শৈবালও দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। আর ভাইরাস, ব্যাকটেরিয়া তো অবশ্যই অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা এদের দেখতেই পারবো না। তো চলো এদের সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই। তো পাঠ 1-2 হচ্ছে অণুজীব জগৎ। তো আমাদের চারপাশে আমরা যত কিছু দেখতে পাই এবং আমরা যা কিছু দেখতে পাই না, সেই সবকিছু নিয়েই কিন্তু আমাদের এই পরিবেশটা গঠিত। আমাদের এই পরিবেশের ভেতরে এমন অনেক ধরনের জীব আছে যেগুলো খালি চোখে দেখা যায়, আবার এমন অনেক ধরনের, এমনকি খালি চোখে দেখা যায় যেসব জীব তাদের থেকেও অনেক বেশি পরিমাণে এমন জীব আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন আমি যদি ব্যাকটেরিয়ার কথা বলি, তাহলে একটা মানুষের শরীরেই কিন্তু লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে, কিন্তু আমরা সেগুলো কিন্তু খালি চোখে দেখতে পারি না। তেমনি আমাদের চারপাশে এ ধরনের আরো অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তো এইসব জীবের সম্পর্কে সহজে বিভিন্ন তথ্য জানার জন্য এদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলে যে মার্গুলিস এবং হুইটেকার জীবজগৎকে পঞ্চরাজ্য বা 5টা রাজ্যে ভাগ করার প্রস্তাব দিয়েছিলেন। তো এই রাজ্যগুলোর মধ্যে প্রথমটা ছিল মনেরা, দ্বিতীয়টা ছিল প্রোটিস্টা, তৃতীয়টা ছিল ফানজাই, চতুর্থটা ছিল প্লান্টি, আর পঞ্চমটা ছিল অ্যানিমেলিয়া। অর্থাৎ বিভিন্ন ধরনের জীবকে বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন রাজ্যে ভাগ করা হয়েছিল। তো এই যে অণুজীবগুলো যে আছে, এদেরকেও বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। যেমন বর্তমানে এদেরকে 3টা রাজ্যে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাক্যারিওটা, আরেকটা হচ্ছে প্রোক্যারিওটা, আরেকটা হচ্ছে ইউক্যারিওটা। তো এই যে এই নামকরণের পিছনেও কিন্তু একটা কারণ থাকে। তো এই রাজ্য 1 যেটা অ্যাক্যারিওটা, এই অ্যাক্যারিওটা নামের পিছনেও কিন্তু একটা কারণ আছে। এই ক্যারিওটা শব্দটা যে দেখছো, এটা এসেছে ক্যারিয়ন নামের একটা শব্দ থেকে। তো এই ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তো সেখান থেকে এসেছে ক্যারিওটা। আর তার আগে আসে এ। তোমরা বিজ্ঞান পড়তে যাওয়ার সময় যখনই কোনো এ দেখবা, তো তোমরা অবশ্যই মনে রাখবা যে এই এ দিয়ে বোঝাচ্ছে না। তো এই দেখো, ক্যারিওটা, ক্যারিওটা অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আর এ অর্থ হচ্ছে না। এর এই দুটা শব্দ যখন আমরা একসাথে মিলাই তখন এর দ্বারা বোঝায় যে নিউক্লিয়াস নেই বা নিউক্লিয়াস থাকে না। তো যেসব জীবের ভেতর নিউক্লিয়াস থাকে না তাদেরকে অ্যাক্যারিওটা বলা হয়। আর যেহেতু নিউক্লিয়াস থাকে না, তাই এদেরকে কোষও বলা যায় না। তাই অ্যাক্যারিওটার বাংলা মিনিং হচ্ছে অকোষীয়। যেহেতু নিউক্লিয়াস থাকে না, তাই এদেরকে কোষ বলা যায় না। একটা কোষের জন্য নিউক্লিয়াসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। যে কোষের ভেতর নিউক্লিয়াস থাকে না, আমরা কিন্তু সেটাকে কোষই বলতে পারি না। তো এই যে দেখো, অ্যাক্যারিওটা বা অকোষী, অকোষী বলার কারণ হচ্ছে এদের ভিতর ক্যারিয়ন নেই বা নিউক্লিয়াসটা নেই। তো এসব অণুজীব এতই ছোট যে এদেরকে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। তো ভাইরাস সম্পর্কে তোমাদের একটা মজার তথ্য দেই। সেটা হচ্ছে কি, ভাইরাস কিন্তু কোনো জীব না, এবং ভাইরাস কিন্তু কোনো জড় বস্তুও না। এর মানে হচ্ছে কি জানো, ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়। এই ভাইরাস যখন কোনো একটা প্রাণীর দেহের ভেতর প্রবেশ করে, তখন ভাইরাস প্রাণীর মতো বা জীবের মতো আচরণ করে। কিন্তু যখনই এটা জীবদেহ থেকে বের হয়ে যায়, তখনই সেটা জীবের সকল বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। তো এই জন্য ভাইরাসকে জীবও বলা হয় না, আবার জড়বস্তুও বলা হয় না। এরপর আসো রাজ্য 2 বা প্রোক্যারিওটা। তো এই প্রোক্যারিওটার ভেতরেও এই যে ক্যারিওটা শব্দ যেটা, এই ক্যারিওটা অর্থ কিন্তু নিউক্লিয়াস। আর প্রো যে শব্দটা, মনে রাখবা বিজ্ঞানের মধ্যে তোমরা যদি কোনো একটা কিছুর আগে প্রো দেখতে পাও, তখন এই প্রো অর্থ কিন্তু পূর্ব বা আদি। অর্থাৎ কি, এই যে রাজ্য 2 এর যে অণুজীবগুলো আছে, তো এদের নিউক্লিয়াসটা হচ্ছে আদি প্রকৃতির। অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত না। মানে এদের নিউক্লিয়াসের ভেতর প্রয়োজনীয় যেসব জিনিসপত্র থাকার দরকার ছিল সেগুলো সবকিছু নাই। অর্থাৎ নামে শুধু নিউক্লিয়াস, ঠিক আছে। তো এই আদি কোষীয় অণুজীবের দেখো, এই যে কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, এই কেন্দ্রিকা মানেই কিন্তু নিউক্লিয়াস, ঠিক আছে। তো এই যে সুগঠিত কেন্দ্রিকা না থাকা এদের আদিকোষী বলা হয়। তো ব্যাকটেরিয়া কিন্তু এই রাজ্যের অন্তর্ভুক্ত। আর ব্যাকটেরিয়া সম্পর্কে আরেকটা মজার তথ্য কি জানো, ব্যাকটেরিয়া কিন্তু কোনো প্রাণীও না, আবার কোনো উদ্ভিদও না, ঠিক আছে। এটা কিন্তু প্রাণীও বলা যায় না, আবার উদ্ভিদও বলা যায় না। ভাইরাসকে যেমন আমরা জীবও বলতে পারতাম না, জড়ও বলতে পারতাম না, তেমনি ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা উদ্ভিদও বলতে পারি না, প্রাণীও বলতে পারি না।
তো এরপর আসো রাজ্য 3। রাজ্য 3 হচ্ছে ইউক্যারিওটা। যখন তোমরা কোনো শব্দের শুরুতে ইউ দেখতে পাবা, সেই ইউ অর্থ হচ্ছে ভালো। ক্যারিওটা মানে তো নিউক্লিয়াস, তো রাজ্য 3 মানে হচ্ছে ইউক্যারিওটা বা ভালো নিউক্লিয়াস যুক্ত। অর্থাৎ কি, এদের নিউক্লিয়াসটা সুগঠিত। তো দেখো এইসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত, মানে এদের নিউক্লিয়াসটা সম্পূর্ণ, তাই এদের নিউক্লিয়াসকে ভালো নিউক্লিয়াস বলা হয় আর কি। এবং এদের কোষ, এই কোষগুলোকে প্রকৃত কোষ বলা হয়। তো দেখো, শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এগুলো হচ্ছে প্রকৃত কোষী প্রাণী। তো তোমাদের পরীক্ষায় এটা আসতে পারে যে ভাইরাস কোন ধরনের, অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। তারপর আবার বলতে পারে যে নিচের কোনটা ইউক্যারিওটা নয় বা প্রকৃত কোষী নয়, তখন অপশনে দিল শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া আর দিল ব্যাকটেরিয়া। তো অবশ্যই ব্যাকটেরিয়া ইউক্যারিওটা নয়, এবং শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া কিন্তু ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। ঠিক আছে। তো চলো নেক্সটে আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করি। তো এই যে দেখো, তোমরা যেখানে একটা চিত্র দেখছো, এটা কিন্তু একটা ব্যাকটেরিওফাজ ভাইরাসের চিত্র, এবং এটা কিন্তু খুবই পপুলার একটা চিত্র। তো এই ভাইরাসটার গঠনটা তোমরা যদি দেখো, এই যে এর ভেতরে যে তোমরা যে ডিএনএটা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু এর ডিএনএ, বা একে বলা হয় নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড ছাড়া এর চারপাশে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, এই যে দেহ, তারপর এই যে স্পর্শক তন্তু, লেজ, কলার, তারপর এই মাথা, এই সবগুলো কিন্তু হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। ভাইরাসের ভেতরে তোমরা শুধুমাত্র দুটো জিনিস পাবা, এক হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডটাই মূলত ডিএনএ, অথবা ডিএনএ এর জায়গায় অনেক সময় আরএনএ থাকতে পারে। তো দেখো, ভাইরাস কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যায় না, এটা কিন্তু ব্যাকটেরিয়ার চেয়েও অনেক গুণ ছোট থাকে। এবং এই ভাইরাসের দেহে অন্য কোনো অঙ্গাণু থাকে না, যেমন একটা কোষের ভেতর নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, লাইসোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। কিন্তু এই ভাইরাসের ভেতর কিন্তু কিচ্ছু থাকে না, শুধুমাত্র ডিএনএ থাকে, আর বাকি শরীরের অংশটুকু সম্পূর্ণটাই হচ্ছে প্রোটিন। এই যে দেখো, এখানে লেখা আছে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না, এবং এরা হচ্ছে সরলতম গঠনের। অর্থাৎ কি, যে এদের দেহে কোনো কিছুই থাকে না, শুধুমাত্র প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এবং আরএনএ কে কিন্তু নিউক্লিক অ্যাসিড বলা হয়। তো এদের দেহের গঠন হচ্ছে সবচেয়ে সরলতম। আর ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিচ্ছু নেই। এবং ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয়। যে বললাম যে ভাইরাসের দেহে যেহেতু নিউক্লিয়াস নাই, তাই ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি। এই ভাইরাসের দেহ থেকে, মানে আমিষের আবরণ থেকে যদি তোমরা নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ যদি আমরা বের করে দিই, তাহলে কিন্তু ভাইরাস জীবনের কোনো লক্ষণ দেখাতে পারে না। তবে যদি ভাইরাসকে আবার তুমি কোনো একটা জীবের দেহে প্রবেশ করাও, এবং সেখানে যদি ভাইরাসের আমিষ আবরণ আর নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ যদি একত্র হয়, তখন কিন্তু এরা আবার জীবনের লক্ষণ দেখাবে। ঠিক আছে। অর্থাৎ কি, ভাইরাস হচ্ছে এমন যে সঙ্গদোষের যেমন লোহা ভাসে, তেমন এই ভাইরাস যদি জীবের সাথে থাকে, তাহলে এটা জীবের বৈশিষ্ট্য দেখায়। যদি জড় পরিবেশে থাকে, তখন কিন্তু এটা জ্বরের বৈশিষ্ট্যগুলো দেখায়। তো দেখো, জীবিত জীবদেহ ছাড়া, জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এই কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলে। অর্থাৎ কি, ভাইরাস অন্য কোনো জীব ছাড়া নিজে বাঁচতে পারে না, এই জন্য ভাইরাসকে প্রকৃত পরজীবী বলে। এটা খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, যে নিচের কোনটিকে প্রকৃত পরজীবী বলে। শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, অবশ্যই ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। শুধুমাত্র অন্য একটা জীবের দেহে থাকা সাপেক্ষেই ভাইরাস নিজের দেহে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে। তো এই যে দেখো, ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। এই যে এই ভাইরাসটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, এদের একটা মাথা থাকে, এবং এই মাথার ভেতরেই ডিএনএটা থাকে। আর এই মাথার নিচে থাকে কলার, আর কলারের নিচে বাকি অংশটা হচ্ছে লেজ। আর এই যে এখানে যে কাটা কাটা গুলো দেখতেছো, এগুলোকে বলা হয় স্পর্শক তন্তু। ঠিক আছে। আর এই যে নিচের যে অংশগুলো দেখছো কাটা কাটার মতো, এগুলোকে বলা হয় স্পাইক। তো এই ভাইরাস কিন্তু বিভিন্ন ধরনের আকৃতির হতে পারে, যেমন গোলাকার, দণ্ডাকার, ব্যাঙ্গাচি আকার, পাউরুটি আকার। এই যে ব্যাকটেরিওফাজ ভাইরাসটা যেটা আমরা মাত্র দেখলাম, এই ব্যাকটেরিওফাজ ভাইরাসটা কিন্তু হচ্ছে ব্যাঙ্গাচি আকারের ভাইরাস। এছাড়াও গোলাকার, দণ্ডাকার, পাউরুটির মতো অনেক ধরনের ভাইরাসই হতে পারে। তো এই ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগের সৃষ্টি করে। এই বসন্ত, হাম এবং সর্দি, এই তিনটা রোগ কিন্তু বায়ুবাহিত। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে নিচের কোন রোগগুলো ভাইরাসের দ্বারা সংগঠিত হয়? বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। ওকে। আর এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নিচের কোনগুলো বায়ুবাহিত রোগ
পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটা বায়ুবাহিত রোগ নয়। প্রশ্ন খেয়াল করবা, অনেক সময় প্রশ্নে এরকম নয় দেওয়া থাকে, স্টুডেন্টরা খেয়াল করে না দেখে ভুল করে দিয়ে আসে। তো প্রশ্নে যদি থাকে যে নিচের কোনটা বায়ুবাহিত রোগ নয়, তো দেখো হাম, বসন্ত, সর্দি, আর সাথে আরেকটা হয়তো অপশনে দিয়ে দিল ইনফ্লুয়েঞ্জা। তো অবশ্যই উত্তর কিন্তু হবে ইনফ্লুয়েঞ্জা, কারণ বসন্ত, হাম, সর্দি বায়ুবাহিত রোগ। এরপর হচ্ছে উদ্ভিদের মধ্যে ধানের টুংরো রোগ এবং তামাকের মোজাইক রোগ এই ভাইরাসের কারণে হয়ে থাকে। তবে ভাইরাস যে শুধু আমাদের অপকারী এমনটা কিন্তু না, ভাইরাসের কিন্তু অনেকগুলো উপকারী বৈশিষ্ট্য আছে। যেমন দেখো, বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও, প্লেগ ইত্যাদি রোগের টিকা কিন্তু এই ভাইরাস থেকে তৈরি হয়। অর্থাৎ ভাইরাস শুধু আমাদের ক্ষতিই করে না, ভাইরাস থেকে আমরা বিভিন্ন ধরনের টিকাও তৈরি করতে পারি। এছাড়া বিভিন্ন রোগের ওষুধও কিন্তু ভাইরাস থেকে তৈরি করা হয়। আবার ভাইরাসকে জিন প্রকৌশলেও ব্যবহার করা হয়। কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধে সহায়তা করে। অর্থাৎ এমন অনেক ধরনের রোগ আছে যেগুলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। আর যেসব ভাইরাস ব্যাকটেরিওফাজ, অর্থাৎ ব্যাকটেরিয়াদেরকে খেয়ে ফেলতে পারে এমনও ভাইরাস আছে, ওই ভাইরাসগুলো আমাদের এই ব্যাকটেরিয়া জনিত রোগ সারাতেও কিন্তু অনেক সহায়তা করে। তো দেখো ভাইরাসের অপকারিতা যেটা বলছিলাম, যে রোগ, বিভিন্ন ধরনের রোগ যেমন কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস এগুলোও কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। তারপর উদ্ভিদের মধ্যে তামাকের মোজাইক, ধানের টুংরো এগুলো ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। তো নেক্সট আসো ব্যাকটেরিয়া। তো দেখো ভাইরাস থেকে তুলনামূলক বড় আকৃতির যেই অণুজীবগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী। আমরা কিন্তু আগে পড়েছিলাম কি ভাইরাস অকোষী, অর্থাৎ ভাইরাসের দেহে নিউক্লিয়াস নেই, কিন্তু এই ব্যাকটেরিয়ার দেহে কিন্তু নিউক্লিয়াস আছে, তবে সেটা পুরানো আমলের। অর্থাৎ সেই নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত না, নিউক্লিয়াসের সম্পূর্ণ পার্ট কিন্তু ব্যাকটেরিয়ার ভেতরে থাকে না। এজন্য ব্যাকটেরিয়াকে বলা হয় আদি নিউক্লিয়াস যুক্ত প্রাণী বা আদিকোষী প্রাণী। তো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। এই যে দেখো, ব্যাকটেরিয়া কিন্তু আদি নিউক্লিয়াস যুক্ত, অসবুজ, এককোষী এবং আণুবীক্ষণিক জীব। অসবুজ হওয়ার কারণ কি, যেহেতু ব্যাকটেরিয়া আদিকোষী, আদিকোষী প্রাণীদের দেহে কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াসটা থাকে এবং শুধু রাইবোজোম থাকে, এছাড়া আর কোনো ধরনের কোষীয় অঙ্গাণু কিন্তু থাকে না। আর আমরা যে উদ্ভিদকে সবুজ দেখি তার একটা মূল কারণ কিন্তু হচ্ছে প্লাস্টিড, কিন্তু এই প্লাস্টিড কিন্তু ব্যাকটেরিয়ার দেহে থাকে না, এই জন্য আমরা ব্যাকটেরিয়াকে অসবুজ দেখি এবং সাথে এরা এককোষী। অবশ্যই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এককোষী এবং আণুবীক্ষণিক। এই ব্যাকটেরিয়া গোলাকার, দণ্ডাকার, কমা আকার, পেঁচানো আকারের হতে পারে। এই আকারের উপর ভিত্তি করে কিন্তু ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো আসলে দেখি আকার আকৃতির উপর ভিত্তি করে কিভাবে ব্যাকটেরিয়াকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো সর্বপ্রথম ভাগ হচ্ছে কক্কাস। তো কক্কাস গুলো হচ্ছে কি গোলাকার আকৃতির। এই যে দেখো, তোমরা যদি এদিকে খেয়াল করো, এগুলো হচ্ছে কক্কাস। এই যে গোলাকার আকৃতির যে ব্যাকটেরিয়া গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কক্কাস, ঠিক আছে? তো এই সবগুলো কিন্তু এক একটা দল বা কলোনি আকারের থাকে। তো দেখো এটা কিন্তু একটা দল, এটা অন্য আরেকটা দল। তো এরকম করে এই ব্যাকটেরিয়া গুলো বিভিন্ন দলের মতো একসাথে থাকে। এ দেখো গোলাকার আকৃতির এবং এককভাবে বা দলবদ্ধভাবে থাকে। তো এই ব্যাকটেরিয়ার উদাহরণ কিন্তু হচ্ছে নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়া। তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি? উত্তর হবে কক্কাস। তো কোন ব্যাকটেরিয়ার জন্য কোন রোগটা দায়ী সেটা মনে রাখার জন্য তোমরা এভাবে মনে রাখতে পারো যে নিউমোনিয়া রোগের যে ব্যাকটেরিয়া সেটার কিন্তু নাম হচ্ছে নিউমোকক্কাস। তো এই শব্দটা মনে রাখতে পারো যে নিউমোকক্কাস। তো নিউমোনিয়া থেকে আসছে নিউমো, আর ব্যাকটেরিয়াটা যেহেতু কক্কাস তাই সেই কক্কাস নামটা একসাথে মিলিত হয়ে তৈরি হয়েছে কি নিউমোকক্কাস। এরপর আসো ব্যাসিলাস নিয়ে। তো যেসব ব্যাকটেরিয়া গুলো লম্বা দণ্ডের মতো তাদেরকে ব্যাসিলাস বলা হয়। তো এই যে দেখো, এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু এই যে লম্বা দণ্ডের মতো। তো এই লম্বা দণ্ডের মতো ব্যাকটেরিয়া গুলোকে ব্যাসিলাস বলা হয়, এবং ব্যাসিলাসের জন্য ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয় ইত্যাদি রোগের সৃষ্টি হয়। এই ধনুষ্টঙ্কার কিন্তু তোমরা সবাই চিনো, টিটেনাস নাম শুনেছো না? সেই টিটেনাসটাই কিন্তু বাংলাতে বলে ধনুষ্টঙ্কার। এরপর হচ্ছে কমা আকৃতির ব্যাকটেরিয়া। তো এই যে দেখো, ব্যাকটেরিয়া যে এরকম অনেকটা, অর্থাৎ কি কমার মতো একটু লেজ থাকে। তো এই কমা আকৃতির ব্যাকটেরিয়া গুলো দ্বারা মানুষের কলেরা রোগ সৃষ্টি হয়। তো মনে রাখবা, কতে কমা আর কতে কলেরা। এরপর হচ্ছে স্পাইরিলাম। তো পেঁচানো আকৃতির যে ব্যাকটেরিয়া সেগুলোকে স্পাইরিলাম বলা হয়। এটা মনে রাখতে পারো যে স্প্রিং পেঁচানো, স্পাইরিলাম পেঁচানো। স্প্রিং এর মতো অনেকটা পেঁচানো আকৃতির থাকে। এরপর আসো ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে। এই ব্যাকটেরিয়া কিন্তু শুধু আমাদের যে ক্ষতি করে এমনটা না, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অনেক ধরনের উপকার করে। যেমন মৃত জীবদেহগুলো এবং আবর্জনাগুলো পচাতে কিন্তু ব্যাকটেরিয়া সাহায্য করে।
এই আবর্জনা এবং মৃত জীবদেহ যদি না পচতো তাহলে কিন্তু আমাদের চারপাশে অনেক ধরনের রোগ জীবাণুর সৃষ্টি হতো। এছাড়া একমাত্র ব্যাকটেরিয়া কিন্তু প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। অর্থাৎ উদ্ভিদের অতি প্রয়োজনীয় একটা উপাদান কিন্তু নাইট্রোজেন। উদ্ভিদের বেঁচে থাকার জন্য এই নাইট্রোজেনের গুরুত্ব কিন্তু অনেক। আর এই নাইট্রোজেনকে সরাসরি বাতাস থেকে মাটিতে নিয়ে আসতে পারে কিন্তু এই ব্যাকটেরিয়া। তারপর পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সহায়তা করে। এই যে আমরা যে পাটের যে বিভিন্ন জিনিস ব্যবহার করি সেটা কিন্তু পাটের আঁশ থেকে তৈরি হয়। আর এই পাট থেকে এই আঁশগুলো ছাড়াতে কিন্তু সহায়তা করে ব্যাকটেরিয়া। তারপর দই তৈরিতেও কিন্তু ব্যাকটেরিয়া সহায়তা করে। এই যে আমরা যে দই খাই, এই দই কিন্তু তৈরিতে ব্যাকটেরিয়ার ভূমিকা অপরিসীম। এই ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু দই তৈরি করা সম্ভব হতো না। তারপর হচ্ছে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। এছাড়া এই ব্যাকটেরিয়া কিন্তু জিন প্রকৌশলের মূল ভিত্তি। জিন প্রকৌশল সম্পর্কে তোমরা উপরের শ্রেণীতে যখন উঠবে তখন আরো বেশি জানতে পারবা। তবে জিন প্রকৌশলে কি হয়, কোন একটা জীবের ভালো বৈশিষ্ট্য অন্য একটা জীবে ট্রান্সফার করা হয়। তাছাড়া এই যে জিনগত পরিবর্তনের কাজেও এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তবে এছাড়া ব্যাকটেরিয়ার অপকারিতাও কিন্তু অনেক। এই ব্যাকটেরিয়া কিন্তু মানবদেহে যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। তো এই নামগুলো অবশ্যই মনে রাখবা যে কোনটা ব্যাকটেরিয়ার জন্য হয়, কোনটা ভাইরাসের জন্য হয়। তারপর খাদ্যদ্রব্য, ফলমূলের পচন ঘটায়। তারপর উদ্ভিদেরও বিভিন্ন ধরনের রোগ, যেমন ধান গাছের লিফ ব্লাইট, তারপর টমেটোর হচ্ছে ক্যাঙ্কার। তো এই ধরনের রোগগুলো কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। আর এছাড়া এর আগে যে আমরা দেখেছিলাম ভাইরাসের জন্য কিন্তু বিভিন্ন রোগ হয়, যেমন তামাকের মোজাইক আর ধানের টুংরো। আর কোভিড-19, বসন্ত হাম, জলাতঙ্ক, এইডস, এই ধরনের রোগগুলো কিন্তু ভাইরাসের জন্য হয়ে থাকে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি, ব্যাকটেরিয়ার উপকারী দিকগুলো লেখো, ভাইরাসের উপকারী দিকগুলো লেখো, কোন কোন রোগ ব্যাকটেরিয়ার জন্য হয় আর কোন কোন রোগ ভাইরাসের জন্য হয়, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। এছাড়া সৃজনশীল আসতে পারে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপকারী দিকগুলোর তুলনা করো, অপকারী দিকগুলোর তুলনা করো। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি অধ্যায়টুকু কমপ্লিট করব। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।